তাহলে হয়তো নেক্সট মর্নিং ক্লাসে একটাই ব্যাচ হবে, ঠিক আছে, কারণ এখন অনেকেই আসবে না। আচ্ছা, হ্যাঁ টেবিল 8.2, টেবিল 8.2-তে আমার জাস্ট একটা জিনিস আমি মনে রাখছি, সেটা কি 4.2, যাই হোক 4.2, এটা বইতে 8.2 আছে। আচ্ছা কি মনে রাখবো, কালকে একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন। এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন ক্লাস 11-এ তোর ভাই থার্মোডাইনামিক্স বলে একটা চ্যাপ্টার ছিল, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে হেসেস ল বলে একটা জিনিস ছিল, তার মধ্যে এনথ্যালপি অফ ফর্মেশন, এনথ্যালপি অফ কম্বাশন, এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন, এই টার্মগুলো শুনেছিলাম। থার্মোডাইনামিক্সে হেসেস লতে নিউমেরিক্যালস করতে হতো, ইকুয়েশন লিখে যোগ বিয়োগ করে আমাকে ওখানে বার করতে হতো, ক্লাস 11-এ করেছিলাম ভাই, না করে থাকলে সেটা আলাদা ব্যাপার, সেটা আমার কিছু করার নেই। তো ওখানে একটা এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন বলে একটা জিনিস শুনেছিলাম। এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন মানে কি, সিম্পলি এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশনের তোকে ডেফিনেশন তার ক্লাস 12-এ জিজ্ঞেস করবে না। এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন মানে হচ্ছে ভাই, আমি মলিকিউল থেকে হোক বা যেখান থেকে হোক আমি কি বানাবো ভাই, অ্যাটম বানাবো, আমি অ্যাটম বানাবো। তাহলে মলিকিউল থেকে হোক আমি অ্যাটম বানাবো। তাহলে ধর আমার কাছে আছে O2 মলিকিউল, আমি ভেঙে বানাবো হচ্ছে অক্সিজেন অ্যাটম। এই ভাঙতে গিয়ে যে অ্যামাউন্টের আমার এনথ্যালপি অ্যাসোসিয়েটেড, যে অ্যামাউন্টের আমার এনথ্যালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড, সেটাকে আমার বলা হচ্ছে এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন। এনথ্যালপি মানে কি, এনথ্যালপি মানে হচ্ছে ভাই বেসিক্যালি হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটাই ছিল হচ্ছে আমার এনথ্যালপি, ক্লাস 11-এ পড়েছিলাম। আর ইন্টারনাল এনার্জি মানে কি ছিল, এনথ্যালপি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি অ্যাট কনস্ট্যান্ট, হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এসব আসতো ক্লাস 11-এর পরীক্ষাতে, ঠিক আছে। তো এনথ্যালপি হচ্ছে আমার কনস্ট্যান্ট প্রেশারে করছি। তো এখন ভাই এনথ্যালপি চেঞ্জ মানে কি, আমি সোজা কথা ভাই যা আছে কম্পাউন্ড বা যা আছে আমার কাছে মলিকিউল, আমি ভেঙে অ্যাটমে কনভার্ট করব, যে অ্যামাউন্টের হিটের চেঞ্জ হবে সেটাই হচ্ছে আমার এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন। তো এখন ধর আমার কাছে আছে হচ্ছে ট্রানজিশন মেটালগুলো, ট্রানজিশন মেটালগুলো আমার ইউজুয়ালি থাকে এইভাবে, মেটালিক বন্ড ফর্ম করে আছে। তাহলে এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন মানে কি, আমি এইগুলোকে ভাঙবো, ভেঙে আমি অ্যাটমে কনভার্ট করছি। কত মোল অ্যাটমে কনভার্ট করবো সেগুলো আমার তো আর লাগছে না, সেগুলো ক্লাস 11-এর ব্যাপার। 1 মোল করবো কি কত মোল কী করবো সেগুলো আর দরকার নেই। তো আমি ভাই যত আমার স্ট্রং বন্ড হবে তত তোর কী মনে হয় এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন বাড়বে না কমবে? তত আমার এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন বাড়বে স্বাভাবিক ভাই, তো আমার বেশি অ্যামাউন্টের হিট টিট হয়তো দিতে হতে পারে যত আমার বন্ডগুলো স্ট্রং হবে। জিঙ্ক ভাই একটা কোশ্চেনই তোর পরীক্ষাতে আসে, একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে হোয়াই ট্রানজিশন মেটালস অফ হাই এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন, এটা আছে একটা কোশ্চেন, এটা আমি পাঠিয়েছিলাম রিসেন্টলি, আর পাঠিয়ে দিচ্ছি। আরও একটা কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে হচ্ছে জিঙ্কের কেন আমার এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন লো হয়, জিঙ্কের কেন এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন লো হয়, তার কারণ কি, জিঙ্ক তো ভাই আউটার মোস্ট শেলের 10খানা ইলেকট্রন, D10 ফুললি ফিল্ড, তাহলে জিঙ্কের আমার কোনো রকম কোনো সিঙ্গেল ইলেকট্রনও নেই। সিঙ্গেল ইলেকট্রন যদি আমার না থাকে তার মানে কোনো মেটালিক বন্ড নেই, তো মেটালিক বন্ড যদি না থাকে তার মানে স্বাভাবিকভাবে ভাঙতে গেলে কষ্ট করতে হবে না, ওই জন্য জিঙ্কের এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন হচ্ছে আমার লো। কোথায় আছে এখানে এক্সপ্রেশন, অ্যান্সার লেখা আছে কিনা দেখছি, ওই টেবিলের মধ্যে তুই শুধু দেখ, টেবিলের মধ্যে জিঙ্কের ভ্যালুটা দেখ, জিঙ্কের যে ভ্যালুটা আছে টেবিলের মধ্যে দেখ, সবার মধ্যে সবচেয়ে কম, টেবিলের মধ্যে যে ভ্যালুটা দেখতে পাচ্ছি দেখ সবচেয়ে কম 126, জিঙ্কের এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন ভ্যালু সবচেয়ে কম, ঠিক আছে, 3Dর মধ্যে, স্বাভাবিকভাবে 3Dর মধ্যে, আমি 4Dর সাথে কম্পেয়ার করছি না, 3Dর মধ্যে 126, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখ পরের, তার ঠিক পরেই এনসিইআরটির বইতে আমি বলছি, আর যার কাছে নেই তার ঠিক বইতে, তার বইতেও পেয়ে যাবি, হোয়াই ডু দ্য ট্রানজিশন এলিমেন্টস এক্সিবিট হাইয়ার এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন। আছে কোশ্চেন, হ্যাঁ ভাই এই এক্সাম এই কোশ্চেন আমি হয়তো পাঠিয়েছি, বা যদি না পাঠাই তাহলে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ওই একই আনপেয়ার্ড ইলেকট্রনের গল্প। তারপরের কোশ্চেন, ইন দ্য সিরিজ জিঙ্ক হ্যাজ লোয়েস্ট এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন, হোয়াই, ওই যে বললাম ভাই কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই, তাহলে আমার কোনো মেটালিক বন্ড ফর্ম জায়গা নেই, তাহলে হচ্ছে আমার কী হচ্ছে এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন লো হবে। আচ্ছা চল তারপরে চলে যা তোর বইয়ের মধ্যে 4.3.4 অক্সিডেশন স্টেটস অফ ডি ব্লক এলিমেন্টস or oxidation states of transition metals, oxidation states, oxidation state। আচ্ছা দেখ অক্সিডেশন স্টেট একটা টেবিল দেওয়া আছে, সব বইতে দেওয়া আছে একটা টেবিল, টেবিলের মধ্যে দেখ আমার সবচেয়ে বেশি ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট কে শো করছে, ম্যাঙ্গানিজ, কত থেকে কত, +2 থেকে +7, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে সবচেয়ে বেশি ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট কে শো করে 3Dর মধ্যেই, তো 4D 5D তোকে জিজ্ঞেস করবে না, আমার কী হবে ভাই, হবে হচ্ছে আমার ম্যাঙ্গানিজ, কত শো করছে, +2 থেকে +7, পুরো রেঞ্জটাতেই আমার শো করছে, বোঝা গেল, +2 থেকে +7 পুরোই আমার শো করছে। তুই টেবিলের দিকেই তাকিয়ে থাক, টেবিলের দিকে তাকিয়ে দেখ তুই আরেকজনকে দেখতে পাবি,
একজন আছে যে আমার কেবলমাত্র একটা অক্সিডেশন স্টেটই শো করছে। কে করছে বলতো? কে করছে একটা অক্সিডেশন স্টেট? টেবিলের দিকে তাকিয়ে দেখ। একটা অক্সিডেশন স্টেট কে শো করছে? স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, জিঙ্ক তো আমার ট্রানজিশন মেটাল নয়, তাহলে ভাই স্ক্যান্ডিয়াম হচ্ছে আমার শো করছে দেখ একটাই অক্সিডেশন স্টেট +3, তাহলে স্ক্যান্ডিয়াম +3 শো করছে। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে 3D ট্রানজিশন এলিমেন্টগুলোর মধ্যে কোনটা আমার একটা মাত্র অক্সিডেশন স্টেট শো করে, সেটা অ্যান্সার কী হবে? স্ক্যান্ডিয়াম। বুঝে গেল? 3Dর মধ্যে কার কার দেওয়া আছে স্ক্যান্ডিয়ামের? চলো ভাই এনসিআরটিকে আমরা স্ট্যান্ডার্ড ধরে যাবো, কারণ এনসিআরটি যেই নিট সব কিছুর সাথে রিলেটেড তো। বল আচ্ছা কোথায় আছে এই কোশ্চেনটা? দেখ তোর বইয়ের মধ্যেই পেয়ে যাবি, বা তোর খাতার মধ্যে লিখে রাখ। নেম আর ট্রানজিশন এলিমেন্ট, এনসিআরটির মধ্যে তার ঠিক পরের এক্সাম্পলেই লেখা আছে, নেম আর ট্রানজিশন এলিমেন্ট হুইচ ডাজ নট এক্সিবিট ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট। এটা 3Dর মধ্যে, অবভিয়াসলি 3Dর মধ্যে। নেম আর ট্রানজিশন এলিমেন্ট অফ 3D হুইচ ডাজ নট শো ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট। অ্যান্সার আমার কী হবে? অ্যান্সার হচ্ছে আমার স্ক্যান্ডিয়াম। বইয়ের মধ্যে মার্ক করে রাখলাম, সুন্দর করে বইয়ের মধ্যে কোশ্চেন লেখা আছে, বইয়ের মধ্যে বইয়ের মধ্যে মার্ক করে রাখছি। চল তাহলে স্ক্যান্ডিয়াম আমার দেখাচ্ছে না, ম্যাঙ্গানিজ আমার কত দেখায়? +2 থেকে +7 সব কটাই দেখালো ম্যাঙ্গানিজ। নেক্সট কোশ্চেন না, নেক্সট আমার বইয়ের মধ্যে ফিরে আসি, বইয়ের মধ্যে মার্ক করছি। আচ্ছা তোর বইয়ের মধ্যে পেয়ে যাবি, দেখ এনসিআরটির বইতে ওই টেবিলটা যেটা আছে না, টেবিল 4.3, টেবিল 4.3 এর নিচে আবার যার কাছে যে বই আছে অক্সিডেশন নাম্বারের মধ্যেই পেয়ে যাবি। কী কী পাবি দেখ, খোঁজ। 4জনকে পরপর লেখা আছে, TiO2, VO2, CrO4, MnO4, যার কাছে যে বই আছে সেই বইয়ের মধ্যে খোঁজ। TiO2 টাইটেনিয়াম অক্সাইড, VO2, CrO4 আর MnO4 দেখতে পেয়েছিস? 4জনকে সুন্দর করে লেখা আছে। আচ্ছা চারটেরই আমার অক্সিডেশন নাম্বার আমি বার করব। কীভাবে করব? ক্লাস 11-এ শিখেছি, ক্লাস 12-এ ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে অক্সিডেশন স্টেট বার করা শিখেছি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে অক্সিডেশন নাম্বার বার করতাম। TiO2 বইয়ের মধ্যে লেখা আছে, আমি পারবো বার করতে। TiO2-তে টাইটেনিয়াম অক্সিডেশন নাম্বার কত হবে? পারবো। টাইটেনিয়ামের আমি জানি না, X ধরলাম। ওর কত হয়? ওর হয় হচ্ছে আমার -2, তাহলে দুখানা আছে, তাহলে X + -4 = 0, তাহলে X এর ভ্যালু কত হলো আমার? +4। টাইটেনিয়ামের আমার অক্সিডেশন নাম্বার কত হলো? +4। TiO2-তে আমার টাইটেনিয়াম অক্সিডেশন নাম্বার +4। দেখতে পাচ্ছি, আমি দেখে বলছি না, আমি বার করতে পারবো, এগুলো তো সবই বার করতে পারবো। VO2-তে কত হচ্ছে দেখ, VO2 প্লাস, VO2-র মাথায় প্লাস আছে, তো ভ্যানাডিয়ামের মাথায় চার্জ আমি ক্যালকুলেট করে দেখবো 5 আসবে, এরকম সবকটা করলে তো করে দেখলাম। আচ্ছা এইবারে তোর একটু পাশে লিখে রাখ, খাতার পাশে ডান দিক বাদিক, বইয়ের ডান দিক বাদিক উপর নিচে প্রচুর জায়গা আছে, লিখে রাখ। দেখ অক্সিডেশন নাম্বার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন দিবি। অক্সিডেশন নাম্বার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী হবে? অ্যাসিডিটি অফ অক্সাইডস। অক্সিডেশন নাম্বার প্রপোর্শনাল টু সাইন দিয়ে অ্যাসিডিটি অফ অক্সাইডস। এই কোশ্চেন কিন্তু তোকে দিতে পারে। এই চারটে দিয়ে এখন অবধি যদি আসেনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে, এই চারটে দিয়ে দেবে, দেখে তোকে বলবে এদের অ্যাসিডিটির অর্ডার কী হবে, ঠিক আছে? আমি কী করবো? সিম্পলি অক্সাইডগুলোর অক্সিডেশন নাম্বার বার করবো, মেটালগুলোর তো বার করছি ভাই, যেখানে আমার অক্সিডেশন নাম্বার বেশি তার হচ্ছে আমার হবে অ্যাসিডিটি বেশি। ঠিক আছে, জাস্ট আমি এই রিলেশন মাথায় রাখলাম। কেন কী জন্য হচ্ছে আমার কিচ্ছু দরকার, আমি D&A ব্লকে বেশি আমি যাবোই না ডিটেলসে, মানে তোরও আমার মনে না যাওয়ার দরকার আছে D&A ব্লকে বেশি ডিটেলসে। শুধু মুখস্থ করা যেটুকু করে আমি বেরিয়ে যাবো, যেটুকু আমার দরকার সেটুকু করে আমি বেরিয়ে চলে যাবো। আচ্ছা এইবারে ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই চারজনকে যাদেরকে দেওয়া আছে এদের অর্ডার কী হবে? অক্সিডেশন অ্যাসিডিটির অর্ডার কী হবে? এই চারজনকে দেওয়া আছে এদের অ্যাসিডিটির অর্ডার কী হবে? অ্যাসিডিক অক্সাইড, এরা সবাই অ্যাসিডিটির অর্ডার কী হবে এদের? কার সবচেয়ে বেশি হবে বল? জোরে বল। কে? MnO4 মাইনাস, তাই তো MnO4 মাইনাস, তারপরে কী হবে? 7, 6, 5, 4 বুঝতেই পারছি, CrO4 মাইনাস, তারপর হচ্ছে বাকি অর্ডারটা আমার যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল এ হচ্ছে আমার অ্যাসিডিটির অর্ডার, অ্যাসিডিক অক্সাইডের বিহেভিয়ার। ওই জন্য তোকে 4D থেকে জিজ্ঞেস করিনি, আগের কোশ্চেনের জন্য 3D বলেছিলাম। হ্যাঁ ভাই হচ্ছে, হবে সব, D&A ব্লকে অনেক কিছু হবে। তারপরে চলে যাবো হচ্ছে
এনসিইআরটির বইতে এই এক্সাম্পলটা মার্ক করলাম, নেম আর ট্রানজিশন এলিমেন্ট হুইচ ডাজ নট এক্সিকিউট অক্সিডেশন নাম্বার ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, তুই খাতার মধ্যেও লিখলি মনে হয়। চলো এবারে খাতার মধ্যে হেডিং লেখ ইলেকট্রোড পোটেনশিয়াল and stability of oxidation state. Electrode potential and stability of oxidation state. Electrode potential and stability of oxidation state. আচ্ছা, বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার আমার তো এখানে পড়া হয়ে গেছে, বহুদিন আগে ইলেকট্রোকেমিস্ট্রি শেষ। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আমি তুই রিডাকশন পোটেনশিয়াল পড়েছিলাম, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমি কিসের টার্মে লিখতাম? অক্সিডেশন রিডাকশনের টার্মে লিখতাম। চল বেসিক্যালি এরা সবাই মেটাল ভাই, তাহলে ধর আমি এদের ইলেকট্রোড পোটেনশিয়ালগুলোকে, সবাই তো মেটাল, তাহলে ধর আমি এদের ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমি এইভাবে লিখছি ইন জেনারেল। স্ট্যান্ডার্ড কন্ডিশন আমি মেজার করছি, তাহলে আমি লিখলাম m+2/m, তাই তো হবে ভাই। আচ্ছা, এটা অক্সিডেশনের টার্মে লিখলাম না রিডাকশনের টার্মে লিখলাম, সেটা আমি কী করে দেখে বুঝতাম? অক্সিডেশন নাম্বারের চেঞ্জ দেখে। অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা কীভাবে দেখতাম? বহুদিন আগে করেছি এই জিনিসগুলো। ছিল +2, হয়ে গেল ভাই আমার 0, তাহলে +2 থেকে 0 হওয়া মানে আমার হচ্ছে ভাই রিডাকশন। তাহলে এই জিনিসটা আমি বহুদিন আগে দেখেছি, এটা হচ্ছে আমার রিডাকশন পোটেনশিয়াল আমার টার্মে লেখা আছে। আরও একটা জিনিস পড়েছিলাম ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। আমি যেটা পড়েছিলাম এখানে, সেটা কি পড়েছিলাম? এই রকমের পড়েছিলাম আমার ভাই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। আমি যেটা এখানে দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে সবার উপরে কে ছিল বলতে পারবি? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমি যেটা এখানে পড়েছিলাম সবার উপরে লিথিয়াম ছিল, এক্স্যাক্টলি লিথিয়াম ছিল। লিথিয়ামের কাপেলটা থাকবে, তারপরে ভাই গেল এখানে হাইড্রোজেন মাঝখানে, তারপর নিচে আমার কে ছিল? ফ্লোরিন। এই ছিল হচ্ছে আমার কাপেলটা। লিথিয়ামের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কী হতো বলতো? পজিটিভ না নেগেটিভ? কী হতো লিথিয়ামের রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু? পজিটিভ না নেগেটিভ? হাইড্রোজেনের কত হতো? হাইড্রোজেনের 0। লিথিয়ামের কী হতো? পজিটিভ না নেগেটিভ? লিথিয়ামের হচ্ছে আমার নেগেটিভ, হাইড্রোজেন হতো পজিটিভ, ফ্লোরিন হচ্ছে আমার পজিটিভ। আচ্ছা, যত আমার ইলেকট্রোড পোটেনশিয়াল বাড়তো, যত আমার ভাই E0 এর ভ্যালু বাড়তো, নেগেটিভ থেকে 0 দিকে আছে মানে বাড়ছে, যত আমার ভাই E0 এর ভ্যালু বাড়তো তত আমার কি হতো? ও আমার অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট হতো বল? যত আমি E0 এর ভ্যালু বাড়িয়ে দেবো, মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে এই সিরিজ ওয়াইজ যত আমি উপর থেকে নিচের দিকে যত যাবো, তত আমার ওগুলো কী হতো? ভালো অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট বল? তত আমার হতো ওরা ভালো রিডিউসিং এজেন্ট। কেন রিডিউসিং হতো? তার কারণ, নাহলে খাতা বার করে দেখ, খাতা বার কর সবাই, ইলেকট্রোকেমিস্ট্রি খাতা বার কর, যা যা খাতা আছে নিয়ে আসবি সোমবার থেকে, যা যা খাতা আছে সব নিয়ে আসবি সোমবার থেকে। আর যদি পড়তে না আসিস তাহলে তো আর আনতে হবে না। হ্যাঁ, সে আমি জানি না, তুই আমাকে বল উপর থেকে নিচে দিয়ে গেলে ওরা কী হবে? ভালো অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? আমার কোশ্চেন ক্লিয়ার। তাহলে এই সিরিজ ওয়াইজ যত আমি উপর থেকে নিচে দিকে যাবো তত আমার ভালো কী হবে? কী এজেন্ট হবে? বাকি কি খাতাগুলো খুঁজে পেলি? খুঁজে পেলে জোরে বল, কী এজেন্ট হবে? অক্সিডাইজিং এজেন্ট হবে। কেন হবে অক্সিডাইজিং এজেন্ট? যত আমি উপর থেকে নিচে দিকে যাচ্ছি এই সিরিজ ওয়াইজ। আমি তো ভাই নেগেটিভকে উপরে লিখতাম, মাঝখানে ছিল তারপরে পজিটিভ। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমি তো নতুন করে কিছু বোঝাচ্ছি না, এখন এগুলো বহুদিন আগে বুঝে গেছি, বহুদিন আগে এগুলো বুঝে শর্টকাট করে খাতার মধ্যে লিখে রেখেছি, নোট বলে লেখা আছে, অনেক কিছু করা আছে খাতার মধ্যে। তো সিলেবাসটা এখন শেষ, সিলেবাস যদি এখন শেষ হয় তাহলে বুঝতেই পারছি তোকে আর নিশ্চয়ই ভাই তুই পরীক্ষা দিয়ে নিতে যাবি সেদিন একটা চ্যাপ্টার নিশ্চয়ই পড়ে যাবি না, পুরো চ্যাপ্টার সব কটা চ্যাপ্টার তোকে পড়ে যেতে হবে। সব কটা চ্যাপ্টার তুই কীভাবে পড়বি? বাড়িতে শুরু করে দিবি পড়া, প্রত্যেক দিন তোকে পড়তে হবে, প্রতিদিন প্রত্যেকটা চ্যাপ্টার আমি পড়বো, একসাথে যেন 3 ঘন্টার মধ্যে সব নামাতে পারি, সেটা তোকে আস্তে আস্তে করতে হবে বাড়িতে। সেটা আমি কিছু করতে পারবো, সেটা আমার কিছুই করার নেই। আমি তোকে একটা পথ দেখাতে পারি, সেই পথে তুই চলবি কিনা সেটা তোর দায়িত্ব, সেটা তোর ইচ্ছা না। একটা টিচার ভাই কাউকে একটা স্টুডেন্টকে পথ দেখাতে পারবে, এই ডাইরেকশনে তুমি চলো। টিচার তো ভাই আর স্টুডেন্টকে ওই ডাইরেকশনে একদম নিয়ে চলে যেতে পারবে না। স্টুডেন্ট যাবে কি যাবে সেটা স্টুডেন্টের ইচ্ছার উপর ডিপেন্ড করছে, ইচ্ছা আর অনিচ্ছার উপর ডিপেন্ড করছে। স্টুডেন্টের যদি মনে হয় যে ভাই যাবো তাহলে যাবো, আর যদি মনে হয় না ভাই ওইভাবে গেলে আমার হবে না, আমি অন্য কোনো রাস্তায় যাবো, তাহলে সে সেইভাবে যাবে, কারোর কোনো আপত্তি থাকার তাতে কথাই নয়। ঠিক আছে, তাহলে ভাই ফুল সিলেবাস হয়ে গেছে।
এইবারে তুই বাড়িতে একদম সিম্পলি বসবি, তুই তোর মতন তুই কোন চ্যাপ্টার পড়বি সেটা তোর দায়িত্ব, কিন্তু আমার এখানে আমি আমার শিডিউল ওয়াইজ করবো। আমার শিডিউল ওয়াইজ মানে কি, ওরকম দুখানা যেরকম যেদিন যে চ্যাপ্টার দেওয়া আছে আমি সেই মতনই যাবো, কারণ ওই রকম না গেলে ওই বললাম যেটা একটা হবে আর একটা হবে না। এবার বাড়িতে ভাই তুই সাফিসিয়েন্ট টাইম পাচ্ছিস, কদিন পরে স্কুল শেষ হয়ে যাবে, প্রচুর টাইম, সেটা তুই ইউটিলাইজ করবি নাকি বন্ধুর সাথে গেম হোয়াটসঅ্যাপ কী করবি পুরোপুরি তোর দায়িত্ব। তো যাই হোক চল তাহলে, এটা হচ্ছে আমার ভাই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। যত আমি E0 ভ্যালু যত আমার পজিটিভ হবে, আমাকে যেটা ফর্মুলা ছিল কি ছিল, ডেল জি ইকুয়াস টু মাইনাস NF E0 সেল, ডেল জি জিরো ইকুয়াস টু মাইনাস NF E0 সেল ছিল একটা ফর্মুলা। E0 সেলের ভ্যালু যত আমার পজিটিভ হবে তত ডেল জি জিরো হবে হচ্ছে আমার তত নেগেটিভ, আর ডেল জি জিরো আমার যত নেগেটিভ হয় তত আমার রিয়াকশন হচ্ছে স্পন্টেনিয়াস। তো ক্লাস 11-এ পড়েছি থার্মোডাইনামিক্সে, ডেল জির ভ্যালু যত নেগেটিভ তত হচ্ছে আমার রিয়াকশন হবে স্পন্টেনিয়াস। তাহলে ভাই E0 ভ্যালু যত পজিটিভ হবে ডেল জি জিরো আমার তত নেগেটিভ হবে, কেন? কারণ ডেল জি রিলেশনই আছে ডেল জি জিরো ইকুয়াস টু মাইনাস NF E0 সেল, এটা মাইনাস চলে এসছে আগে। তাহলে E0 ভ্যালু যত পজিটিভ তত হচ্ছে আমার রিডাকশনটা তত স্পন্টেনিয়াস, নিজের রিডাকশন আমার তত স্পন্টেনিয়াস। নিজের রিডাকশন যত স্পন্টেনিয়াস হবে তত আমি কোন এজেন্ট হবো? নিজের রিডাকশন হলো, তাহলে আমি অন্যকে কী করবো? অক্সিডাইজ, তাহলে আমি তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবো। এ তো বহুদিন আগের কোশ্চেন, তোর ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে কোশ্চেন আসে, কী কোশ্চেন আসবে? তোকে 3-4টে দিয়ে দেবে, দিয়ে বলবে এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট। আমি তো এটার বেশি যেই বিচার করবো, এসব কোশ্চেন তো আছে। এই এতগুলো স্কুলের কোশ্চেন দিয়েছি, আমার মনে হয় তুই বাড়িতে সলভ করা স্টার্ট করে দিয়েছিস, আমাদের এই কোশ্চেন ভরিয়ে ভরিয়ে পাবি তুই এই ধরনের কোশ্চেনগুলো, ঠিক আছে? যাই হোক চল, তাহলে আমার কি বুঝলাম ভাই, যত আমার পজিটিভ হবে তত রিডাকশনটা তত স্পন্টেনিয়াস হবে। আচ্ছা রিডাকশন স্পন্টেনিয়াস মানে কি? রিডাকশন স্পন্টেনিয়াস মানে হচ্ছে এটা আমার ভাই M+2 M এ তত ইজিলি কনভার্ট হয়ে যাবে, তাই তো? এটার মানে তো এটাই, M+2 আমার তত ইজিলি M এ কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমার যত আমার রিডাকশন পোটেনশিয়াল স্পন্টেনিয়াস হবে তত আমার M+2 ইজিলি M এ কনভার্ট হয়ে যাবে। তাহলে তুই বল, যত আমার রিডাকশন পোটেনশিয়াল পজিটিভ হবে তত আমার M+2 আর M এর মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? অবভিয়াসলি M এর স্টেবিলিটি বেশি হবে, ওই জন্য আমার M+2 বাই M এ কনভার্ট হলো। বোঝা গেল? ক্লিয়ার, বুঝেছিস? যত আমার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু পজিটিভ হবে তত আমার M+2 আর M এর মধ্যে M এর স্টেবিলিটি বেশি হবে। ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম, বুঝে গেছিস? পরের কোশ্চেন তাহলে লেখ, এবার কোশ্চেন লিখে অ্যান্সার দিবি। তুই নিজে অ্যান্সার দেওয়ার আগে আমাকে অ্যান্সার দেওয়ার আগে নিজেকে অ্যান্সার দিবি, দিয়ে ভাববি তুই ঠিক বললি কিনা, তারপরে তুই অ্যান্সার দিবি, ঠিক আছে? কারণ র্যান্ডম অ্যান্সার দেওয়ার জায়গায় তুই এই মুহূর্তে নেই। ক্লাস 12 শেষ, র্যান্ডম অ্যান্সার ভাই, কোনো একটা কনভার্সন জিজ্ঞেস করলাম, তোর যার এজেন্ট মনে আছে তুই দুম করে বলে দিলি, এরকম অনেকেই করে ভাই। তোকে জিজ্ঞেস করলাম ভাই এই এ কী হবে, বি কী হবে, তুই এটা বানিয়ে বানিয়ে বলে দিবি, তো যে রিয়াকশনটা মনে আছে সেটাই তুই বলে দিবি। আমি আর বাচ্চা নাকি? ক্লাস 12 হয়ে গেছে ভাই। লেখ কোশ্চেন লেখ, E0 নিচে লিখছিস কপার +2 স্ল্যাশ কপার, E0 কপার +2 স্ল্যাশ কপার ইকুয়ালস টু প্লাস 0.34 ভোল্ট, আর কমা দিয়ে লেখ E0 কপার প্লাস স্ল্যাশ কপার ইকুয়ালস টু 0.52 ভোল্ট। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল অ্যামং কপার +1 অ্যান্ড কপার +2, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল অ্যামং কপার +1 অ্যান্ড কপার +2? হুইচ ওয়ান ইজ মোর স্টেবল অ্যামং কপার +1 অ্যান্ড কপার +2? বল দেখি কী হবে। খারাপে +2, দেখা যাক বাকিরা কি বলছে। কী হবে স্বর্ণমিতা? +2, কেন +2 হবে? কী হবে চন্দ্রমৌলি, কী হবে? কপার +1 আর কপার +2 মধ্যে কোনটা স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে? বোঝা যাচ্ছে না কিছুই? হ্যাঁ বোঝা যাচ্ছে?
কপার প্লাস টু আর কপারের মধ্যে কপার প্লাস ওয়ানের মধ্যে কাস্ট স্টেবিলিটি বেশি হবে, কপার প্লাস টু। কেন? কি ভ্যালু? তার জন্য কি হবে সে তুই এমনি বলেছিস, তুই আসল কনসিকোয়েন্স বুঝতে পারিস তাই না? বুঝতে পেরেছিস কি আসলে ভ্যালুটা অনেকটা কমে যাচ্ছে। আচ্ছা কমে যাচ্ছে, তার জন্য কি হবে? হ্যাঁ বল চন্দ্রমণি, বল কি বলছিস? না না তুই বল, মানে বলিস নি তো, এবার তো আমি তোকে বলার প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি, বল এবার। মানে কেন কপার প্লাস টু বললি? এরকম তো বলিস নি যে এটার ভ্যালু কম আছে ওই জন্য, এরকম তো নয়। ভ্যালু কমের সাথে একটা রিলেশন বার করতে হবে, সেই রিলেশনটা কি? সেই রিলেশনটা কি? এটা আমি কখন বলেছি ভ্যালু কম থাকলে বেশি স্টেবল হয়? কি স্টেবল হবে বাই দা ওয়ে? যত ভ্যালু কম থাকে তত কি বেশি স্টেবল হবে? হ্যাঁ যত ভ্যালু কম থাকবে তত কপার বেশি স্টেবল হবে। তুই নিজেও কনফিউজ তাই না? নিজে কনফিউজ তো। সত্যি কথা বল, এখানে ওই সব মিথ্যা কথা বানিয়ে বলে তো কোনো লাভ নেই। আস্তে আস্তে কনফিউজ হচ্ছিস, তার মানে এতক্ষণ ক্লিয়ার ছিলি, তাহলে ক্লিয়ারই থাক। তো ক্লিয়ার থেকে অ্যান্সার দে না। হ্যাঁ তাহলে এই জিনিসটা জানিস তো শুধুমাত্র কেমিস্ট্রিতে নয়, লাইফের যে কোনো অ্যাসপেক্টও তোকে এফেক্ট ফেলবে। কেমিস্ট্রি নয়, শুধু ফিজিক্স, ম্যাথস, কম্পিউটার আছে না বায়োলজি আছে? ম্যাথস আছে, ফিজিক্সও আছে, কম্পিউটারও আছে, মানে হার্ডকোর সব একদম পুরো কেমিস্ট্রির সায়েন্সের সাবজেক্টগুলো চারটেই। চারটে বাঘ সিংহ, তাই তো? চারটে বাঘ আর সিংহকে নিয়ে ডিল করতে পারছিস বাড়িতে? সত্যি কথা বলতো। হ্যাঁ নাকি নিজেকে অসহায় মনে হচ্ছে? হ্যাঁ দুটো মানে? আচ্ছা তাহলে ফাঁকি দিয়েছিস না বড্ড বেশি নাকি? কোন ক্লাস থেকে দেওয়া স্টার্ট করেছিস ফাঁকি? ঠিক ক্লাস 10-এর পরে 11-এ উঠলি, 11 থেকে ফাঁকি দেওয়াটা স্টার্ট করেছিস। তা ফাঁকি দেওয়ার পরে এখন তো শুধুমাত্র তুই এটা বুঝতে পারছিস যে তোর শুধুমাত্র এখন একটা চ্যাপ্টারে আটকাচ্ছে না, সব চ্যাপ্টারে আটকাচ্ছে। এটা বুঝতে পারছিস না? ভালো করে রিয়েলাইজ করতে পারছিস? রিয়েলাইজ করতে? আরও দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র কেমিস্ট্রি নয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোর ফিজিক্সের সব চ্যাপ্টারও আটকাচ্ছে। আটকাচ্ছে না? আটকাচ্ছে ভাই, সত্যি কথা বলতে গেলে আটকাচ্ছে। আটকাচ্ছে তো? আচ্ছা তাহলে সলিউশনটা কি এখন? তোর তো আর পরীক্ষার তো আর আছে হচ্ছে কত, 1.5 মাস আছে। আমি তো হিসাব করে দেখিয়ে দিলাম 1.5 মান্থস। আচ্ছা চল 2 মাসই আমি ধরলাম, আমি মেনে নিলাম তুই 8 দিনের মধ্যে প্রি বোর্ড আর প্র্যাকটিক্যাল শেষ করে দিবি, ঠিক আছে? তাহলে তোর এই কমাস 2 মাসের মধ্যে 4টে সাবজেক্ট ভালো করে করতে পারবি তো? তাহলে এখন কি মনে হচ্ছে বছরের শুরু থেকে ফাঁকিটা দেওয়া উচিত ছিল কি ছিল না? আজ এই এক্সকিউজ, কাল ওই এক্সকিউজ, এগুলো দেওয়া উচিত ছিল কি উচিত ছিল না এখন মনে হচ্ছে? বছরের শুরুতে মনে আছে আমি এই কথাগুলো বলেছিলাম যে এক্সকিউজটা ভাই নিজের কাছেই ফিরে আসবে। এখন কি এই কথাগুলো রিয়েলাইজ করা যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে তাই তো? তাহলে এখান থেকে কি শিখলি বল? এটাই শিখলি যে ভাই এক্সপিরিয়েন্স লোকজনদের কথা শুনতে হয়, তারপরে ভাই নিজের টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এটাই মনে হয় আমার শেখা উচিত। এটা শুধুমাত্র এই কেমিস্ট্রি ক্লাসের কথা আমি বলছি না, আমি ব্রড অ্যাসপেক্টে বলছি। কারণ তোর জীবন এখন অনেক বড় পড়ে আছে, অনেক বড় জীবন পড়ে আছে। 10+2 এর পরে কেরিয়ার লাইফ স্টার্ট হবে। কেরিয়ার গঠন, কেরিয়ার ফর্মেশনের পাথ স্টার্ট হয়ে গেছে অলরেডি 10+2 থেকে। 10+2 থেকে কেরিয়ারের ফার্স্ট স্টেপ ক্রিয়েট হয়। মাধ্যমিকের রেজাল্ট দিয়ে কিচ্ছু হয় না 10 লেভেলের, সিম্পল। ও মাধ্যমিক লেভেলের রেজাল্ট আমার ভাই সায়েন্স পাবো কি পাবো না তার জন্য, একদম সিম্পল। মাধ্যমিকের রেজাল্ট দারুণ করলাম, তারপরে ভাই 11-এ গিয়ে পাকনা গজাবে, 11-এ পড়াশোনা করবো না, সায়েন্স নিয়ে ডুবে যাবো। তারপর 12-এ 1000টা টিচার চেঞ্জ করে কোনো লাভ হবে না যদি না বছরের 12-এ শুরু থেকে ভালো করে পড়ি। এ তো বুঝেই গেছিস তো, রিয়েলাইজেশন একদম।
সবাই রিয়েলাইজ করেছে, যারা যারা আসেনি তারাও রিয়েলাইজ করবে, বাড়িতে তারাও করছে, অলরেডি সাফার করছে তারা। মনে হচ্ছে মাঝে মধ্যে আমার সায়েন্স নিয়ে পড়াই উচিত ছিল না। তো এই কথাগুলো তো এখন ভাবার সময় নয়, তো ভাবার দিন তো অনেক আগে পেরিয়ে গেছে। সাফিসিয়েন্ট টাইম ছিল, সাফিসিয়েন্ট পড়াশোনার টাইম ছিল, সোজা কথা। তখন আমি পড়াশোনা করিনি, অনেক ব্যস্ততা ছিল জীবনে। পড়াশোনার কথা আমার মনে হলো কবে, নভেম্বর মাসে শেষে, অনেক দেরি। এই কথাগুলো আমি বহুদিন আগে বলেছি। যারা শুনেছে তারা রিয়েলাইজ করে অনেক আগে বেরিয়ে চলে গেছে, যারা শোনেনি তারা এখন রিয়েলাইজ করছে। এখন রিয়েলাইজ করলে আমি আর কি করতে পারি। যাই হোক, এইখানে তোর ভ্যালু দেওয়া আছে, তাহলে অ্যান্সার আমার কী হবে, কী হবে মেহুলি অ্যান্সার? কপার প্লাস টু, E0 কপার প্লাস টুর আমার ভ্যালু কত দেওয়া আছে? E0 কপার প্লাস টুর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.34। আর ভাই E0 কপার প্লাস আর কপার, এটার ভ্যালু কত দেওয়া আছে? 0.52। এই দুখানা ভ্যালু দেখে আমি কি বুঝলাম, কার রিডাকশন আমার ইজি, কপার নিচেরটার রিডাকশন আমার ইজি, কারণ ভ্যালু আমার অনেক বেশি পজিটিভ। তাহলে ভাই কপার প্লাস অনেক ইজিলি কনভার্ট হয়ে যাবে কপারে। বাট কপার প্লাস টু অত ইজিলি কপারে কনভার্ট হবে না, কারণ এর ভ্যালুটা অনেকটা কম, ওর থেকে কম। তাহলে কপার প্লাস টু যদি ইজিলি কপারে কনভার্ট না হয়, তাহলে ভাই কপার প্লাস টু আর কপার প্লাসের মধ্যে আমার অবভিয়াসলি কপার প্লাস টু স্টেবিলিটি বেশি হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল, এখানে আরও অনেক ফ্যাক্টর আছে, এখানে হাইড্রেশনের ফ্যাক্টর আছে, ঠিক আছে। একটা কোশ্চেন আছে তো দেখবি, অ্যাকোয়াস সলিউশনের মধ্যে কার স্টেবিলিটি বেশি, কপার প্লাস টু কপার প্লাস ওয়ান। এটা ফেমাস কোশ্চেন, পাঠিয়ে দিয়েছি কালকে, একদম ধরে বেঁধে মুখস্থ করে ফেলবি। ঠিক আছে চল পরের কোশ্চেন, পরের কোশ্চেন না পরের পার্ট, পরের পয়েন্ট কত নম্বর, কোথায় ছিলাম, হারিয়ে গেছি। আচ্ছা পরেরটা আবার খাতায় লেখ, কোশ্চেন লেখ, লেখ হুইচ ওয়ান ইজ অক্সিডাইজিং and reducing, which one is oxidizing and reducing among chromium plus 2 and manganese plus 3? Which one is oxidizing and reducing among chromium plus 2 and manganese plus 3? ঠিক আছে চল শুরু করা যাক। খাতার বাদিকে ক্রোমিয়াম প্লাস টু লেখ, ডান দিকে ম্যাঙ্গানিজ প্লাস 3 লেখ। ক্রোমিয়াম প্লাস টু ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেল, ম্যাঙ্গানিজ প্লাস 3 ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেল। কোশ্চেনে কী কী দিয়েছে, যেগুলো দিয়েছে সেগুলোই লিখছিস, এই দুটোই দিয়েছে তো, ক্রোমিয়াম প্লাস টু আর ম্যাঙ্গানিজ প্লাস 2 দিয়েছে। বাদিকে ক্রোমিয়াম প্লাস 2 লিখেছিস, ডান দিকে ম্যাঙ্গানিজ প্লাস 2 লিখলাম, ক্রোমিয়াম প্লাস 2 ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেলেছি, ম্যাঙ্গানিজ প্লাস 2 ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেললাম। নিজের খাতা থেকে লিখলাম, নিজের মাথা থেকে লিখলাম, বন্ধুর খাতা থেকে লিখলাম না। ঠিক আছে, কি অ্যান্সার হয়েছে বল? ক্রোমিয়াম প্লাস 2 ইলেকট্রনিক কনফিগারেশন করলে বল, ক্রোমিয়াম প্লাস 2 ম্যাঙ্গানিজ প্লাস 3, বল কি হয়েছে? ক্রোমিয়াম প্লাস 2 ইলেকট্রনিক কনফিগারেশন বল বল। 4s0 3d 3d4, চলো আমি 3d ছবি আঁকলাম, 3d4। ম্যাঙ্গানিজ প্লাস 2 হয়েছে কি ইলেকট্রনিক কনফিগারেশন, ম্যাঙ্গানিজ প্লাস 3 4s0 3d5 নাকি কি হয়েছে বল? 4s0 3d4, দুজনেই d4। কোশ্চেন করেছে কে আমার অক্সিডাইজিং কে আমার রিডিউসিং। ভালো করে দেখবি, এখানে একটা ফ্যাক্টর আছে, কোন ফ্যাক্টর? ঠান্ডা মাথায় দেখ, ক্রোমিয়াম প্লাস 2 তো দেখে মনে হচ্ছে ভাই দুজনেই একই, তাহলে দুজনে যা হবে সেমই হবে, তাই তোর মনে হচ্ছে ফার্স্টে। এখানে কিন্তু এটা তোকে বাড়ি থেকে পড়ে যেতে হবে, না পড়ে গেলে এটা আমার পক্ষে অ্যান্সার দেওয়া কোনোদিনও পসিবল না। ঠিক আছে, এই জন্যই ভাই লোকে জেই বা নিটের জন্য এনসিআরটি খুঁটিয়ে পড়ে একদম। তো জানিস ভাই, যারা জেই বা নিট দেবে তারা এনসিআরটি খুঁটিয়ে পড়া স্টার্ট করে দিয়েছে, একদম পড়তেই হবে এনসিআরটি ধরে ধরে, প্রত্যেকটা লাইন ভ্যালু থাকলে ভ্যালুও মুখস্থ করে ফেলতে হবে অলমোস্ট, স্পেশালি পি ব্লক ডি অ্যান্ড এ ব্লক এই পার্টগুলো। যদি যেখানে পড়িস সেখানেও তাই বলে, অনলাইনে প্রচুর প্ল্যাটফর্ম আছে সেখানেও তাই বলে, বা সেখানে তো তোকে একটা দিয়েই দেয়, ওগুলোই তোকে পড়ায় বেসিক্যালি। ঠিক আছে, তোকে পড়তে হবে ওইগুলো। এখন দেখ ভাই, ক্রোমিয়াম প্লাস 2, ক্রোমিয়াম প্লাস 2 হচ্ছে এমন একটা মেটাল যে আমার ইউজুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করে বসে থাকে। ক্রোমিয়াম প্লাস 2 হচ্ছে আমার ইউজুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করে বসে। ঠিক আছে, কেন কী জন্য বসে সেগুলো তো সিলেবাসের মধ্যে নেই, কোন মেটাল করবে কোন মেটাল করবে না সেগুলো তো সিলেবাসের মধ্যে নেই। ক্রোমিয়াম প্লাস 2 ইউজুয়ালি আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করে। যদি আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম করে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আমার তো এখানে পড়া হয়ে গেছে। দেখবি ওখানে আমি দেখেছিলাম ডি অরবিটালগুলো সেখানে এইভাবে থাকে না। ডি অরবিটালগুলো কীভাবে থাকে, ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়েছিলাম, কী হয়ে যায় দেখবি ভেঙে গিয়ে আমার এরকম হয়ে যায়। তাহলে চল T2G আর EG এরকম ভেঙে গেছে, T2G DG আমার ফর্ম আছে, এটাকে মনে আছে T2G EG করতাম এরকম, বহুদিন আগে করে ফেলেছি। এইবারে দেখ ক্রোমিয়াম প্লাস 2, ক্রোমিয়াম প্লাস 2তে কটা ইলেকট্রন আছে? 4খানা ইলেকট্রন ক্রোমিয়াম প্লাস 2 মধ্যে আছে ভাই। 4টে ইলেকট্রন আমি দেবো কীভাবে? মাঝখানের সেন্টারটাকে কী বলতো মনে আছে? এটাকে একটা নাম ছিল ব্যারাই সেন্টার,
বেরি সেন্টার বলতাম এটা। আচ্ছা দেখ ভাই, 4খানা ইলেকট্রন দেবো কীভাবে, চলো আমি দেওয়া স্টার্ট করছি ভাই। 1 2 3, এইবারে 4 নম্বর ইলেকট্রনটা কোথায় আসবে? আমার এইরকমই তো কেস ছিল, 4 নম্বর ইলেকট্রন কোথায় আসবে? যদি দেখ আমার ক্রোমিয়ামের মাথায় অক্সিডেশন আমার প্রচুর বেশি হতো, দেখবি লেখা ছিল কারা কারা আমার স্ট্রং ফিল্ড হয়। মেটাল উইথ হাই পজিটিভ চার্জ দেখবি আমার ছিল হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। মেটাল উইথ হাই পজিটিভ চার্জ ছিল হচ্ছে স্ট্রং ফিল্ড, একটা লেখা ছিল অপশনের মধ্যে। তাহলে ভাই ক্রোমিয়ামের তো +2 এমন কিছু হাই নয়, কিন্তু এরও অনেক উপরে আছে, ক্রোমিয়াম +6 K2Cr2O7 এর মধ্যে থাকে। তাহলে ক্রোমিয়াম +2 আমার স্ট্রং ফিল্ড কোনোদিনই নয়। স্ট্রং ফিল্ড হলে আমার কী হতো মনে আছে? স্ট্রং ফিল্ড হলে আমার ভাই এই গ্যাপটা বেড়ে যেত, স্ট্রং ফিল্ড হলে আমার এই গ্যাপটা বাড়তো। আর যদি আমার গ্যাপটা বেড়ে যেত তাহলে আমার তখন কী হতো? ডেল্টা ও গ্রেটার দেন না লেস দেন পি, বল দেখি। স্ট্রং ফিল্ডের জন্য আমার কী হতো? ডেল্টা ও গ্রেটার দেন না লেস দেন পি? এলটাও কি আমি আর বলবো না এখন। স্ট্রং ফিল্ডের জন্য আমার কী হতো? ডেল্টা ও গ্রেটার দেন না লেস দেন পি। স্ট্রং ফিল্ডের জন্য ডেল্টা ও গ্রেটার দেন না লেস দেন পি? ডেল্টা হচ্ছে লেস দেন পি, তাই তো? কেন লেস দেন পি? তার আর কোনো কারণ নেই ভাই। স্ট্রং ফিল্ড হলে আমার কী হতো? ডেল্টা ও গ্রেটার দেন পি। ভাই তোর কদিন পরে প্রিবোর্ড পরীক্ষা সবার, এখানে আমার একার প্রিবোর্ড নয়, সবার প্রিবোর্ড পরীক্ষা। তাহলে স্ট্রং ফিল্ড হলে আমার কী হবে ভাই? স্প্লিটিং হবে বেশি, তাহলে ডেল্টা ও গ্রেটার দেন পি হতো স্ট্রং ফিল্ড হলে। আচ্ছা যদি আমি ডেল্টা ও গ্রেটার দেন পি হতো, তখন বলতো আমি 4 নাম্বার ইলেকট্রনটাকে কোথায় পাঠাতাম? উপরে পাঠাতাম না নিচে লিখতাম? বল এবার, তো সব কোশ্চেন আসে তো। ডেল্টা ও গ্রেটার দেন পি হলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, লেস দেন হলে কী হবে বল? 4 নাম্বার ইলেকট্রনটা কোথায় পাঠাবো যদি আমার ডেল্টা ও গ্রেটার দেন পি হয়? কোথায় পাঠাবো জোরে বল? কোথায় পাঠাবো, উপর না নিচে সেটা বল? নিচে পাঠাবো। কেন নিচে পাঠাবো, উপরে কেন পাঠালাম না? যেটা আমার কম সেটা আমি করবো। ডেল্টাও যদি আমার গ্রেটার দেন পি হয় তাহলে ভাই আমার পেয়ার করতে কমে, আমি বলেছিলাম ভাই যেটা আমার কম হবে সেটা আমি পাঠিয়ে দেবো। তাহলে ডেল্টাও গ্রেটার দেন পি হলে আমি নিচে পাঠাতাম, কিন্তু এ তো ভাই আমার উইক ফিল্ড হলে আমার কী হবে? ডেল্টাও লেস দেন পি হবে। লেস দেন পি হলে আমি কোথায় পাঠাবো ইলেকট্রনটা? 4 নাম্বার ইলেকট্রনটা কোথায় পাঠাবো? উপরে পাঠাবো। তাহলে এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ক্রোমিয়াম +2 ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা, নট এটা, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝে গেছি। আর ম্যাঙ্গানিজ +3, ম্যাঙ্গানিজটা সব কিছু ফর্ম করবে না, তাহলে ম্যাঙ্গানিজের ভাই সিম্পল এই জিনিসটাই যাবে যেরকম আছে, ম্যাঙ্গানিজের যেরকম আছে এরকমই যাবে। আচ্ছা এটা লেখার মানে কি? এটা লেখার মানে হচ্ছে সিম্পলি এরকম, দেখ এই ডি এর মধ্যে 3টে এনার্জি আলাদা আর উপরের ডি এর 2খানা এনার্জি আলাদা, এটার মানে তো আমার এটাই। এটা তো ভাই স্পিড করে গিয়ে আমার এনার্জি আলাদা হয়ে গেছে। এইবারে দেখ যদি আমি এর মধ্যে একটা ইলেকট্রন অ্যাড করি তাহলে আমার কী হবে? ওভারঅল দেখ সিস্টেমের এনার্জি বাড়বে, কারণ এটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস। আমি বুঝতে পারছি এটা আমার এনার্জি অ্যাক্সিস এই পুরোটা। তাহলে আমি যদি ইলেকট্রনের মধ্যে অ্যাড করি তাহলে আমার সিস্টেমের ওভারঅল এনার্জি বাড়বে। এনার্জি বাড়লে আমার সিস্টেমে আনস্টেবল, আমি ক্লাস 11-এ পড়েছি, ক্লাস 12-এ বহুত জায়গায় পড়েছি। এনার্জি আমার যত কম হবে স্টেবিলিটি আমার তত বেশি হবে। তাহলে এইবারে দেখ ইলেকট্রন অ্যাড আমি করতে পারবো না, কারণ কি সিস্টেমও চাইবে না ইলেকট্রন অ্যাড করতে। সিস্টেম যদি ইলেকট্রন অ্যাড করে তাহলে ওভারঅল তো আমার ভাই এনার্জি বেড়ে যাবে, এনার্জি বেড়ে যাবে আমার স্টেবিলিটি কম। তাহলে ওই জন্য আমার কী করবে? এ দেখ আমার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে